দীঘা ভ্রমণের শেষ পর্বের ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমি দীঘা থেকে উড়িষ্যার দিকটা ভ্রমণ করে দেখাবো। দীঘা থেকে উড়িষ্যার বালাসোর জেলার যে সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, সেগুলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে কিন্তু রয়েছে লাল কাঁকড়া বিচেরও সন্ধান, যেখানে অসংখ্য লাল কাঁকড়া বিচের চারিদিক দিয়ে ঘুরে বেড়ায়। তো সেটা জানতে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবেন। এর আগের পর্বের ভিডিওতে আপনাদের দীঘা, মোহনা, শঙ্করপুর এবং তাজপুরের দিকটা ভ্রমণ করে দেখিয়েছিলাম। তো সেইটা যদি না দেখে থাকেন, আগে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নেবেন। ওই দিনই বিকালে আমরা আরেকটা অটো নিয়ে চললাম দীঘা থেকে উড়িষ্যার দিকে ভ্রমণে, যেখানে প্রথমেই আপনাদের উড়িষ্যা বর্ডার ক্রস করার পর চোখে পড়বে রাধা গোবিন্দ মন্দির। দীঘা উড়িষ্যা বর্ডার ক্রস করার ঠিক কিছুক্ষণ পরেই এই মন্দিরটা পড়বে। এই মন্দিরটার কারুকার্য সত্যি খুব সুন্দর এবং ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ভিতরটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না। মন্দিরটা কিছুটা পুরীর মন্দিরের আদলে তৈরি এবং দেখতে খুবই সুন্দর। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য ছিল উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির। দীঘা ভ্রমণে যারা আসেন তারা সকলেই এই মন্দিরটা একবার ভ্রমণ করে যান। এখানে শিব চন্দনেশ্বর রূপে বিরাজমান। যখন আমরা মন্দিরে পৌঁছলাম তখন প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, তাই আশপাশটা বেশ ফাঁকাই ছিল। মাঝের এই বড় মন্দিরটাই হলো মূল মন্দির এবং মূল মন্দিরের মধ্যেই অধিষ্ঠান করছেন ভগবান শিব। এছাড়াও মূল মন্দির ছাড়া এখানে আরও 3টি মন্দির রয়েছে, যেখানে এই মন্দিরটায় রয়েছেন মা দুর্গা এবং এই মন্দিরের উল্টো দিকেই খুব সুন্দর একটা জলাশয় রয়েছে, যেখানে জল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যারা মন্দিরে পুজো দেন তারা শুনেছে এই পুকুরেই স্নান করে তারপর পুজো দেন। এছাড়াও মন্দিরের পাশে আরও 2টো মন্দির রয়েছে। এই মন্দিরটা হলো ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটা সুন্দর এবং ছোট্ট মন্দির, যেই মন্দিরে বিরাজ করছেন লক্ষ্মী এবং গণেশ। এই মন্দিরে ঢোকার সময় আপনাদের কিন্তু 20 টাকা পার্কিং চার্জ দিতে হবে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আজকের মূল গন্তব্য তালসারির উদ্দেশ্যে। তালসারিতেও আপনাদের গাড়ি পার্কিং হিসাবে 20 টাকা দিতে হবে। উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত হলেও এই সমুদ্র সৈকতটি দীঘা থেকে কিন্তু খুবই কাছে। দীঘা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত। এখানে ভাটার সময় সামনে কোনো জল থাকে না, সমুদ্র তখন অনেকটা দূরে চলে যায়। তখন এখানে নেমে হেঁটে অথবা বাইকে করে আপনারা ঘুরতে পারেন। বাইকে একজনের 100 টাকা দিয়ে আপনারা মোহনা পর্যন্ত ঘুরে আসতে পারেন। এই তালসারিতেই সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আমরা যখন গেছিলাম তখনও ভাটা চলছিল, আর মাঝখানেই কিছুটা জায়গায় সমুদ্রের জল এসে আটকে গেছে। পুরো দেখে যেন মনে হচ্ছে এখানটা একটা নদী বয়ে চলেছে, কিন্তু এটা আসলে সমুদ্রের জল এই জায়গাটায় আটকা পড়েছে। দূরে সমুদ্রের গর্জন শোনা গেলেও সমুদ্রের জল তখনও এখানে এসে পৌঁছয়নি। জনকোলাহল থেকে কিছুটা দূরে একটা পড়ন্ত বিকালে এই রকম জায়গায় সময় কাটাতে বেশ ভালোই লাগবে। তাই অন্যান্য জায়গায় আমরা বেশি সময় নষ্ট না করে এই তালসারিতেই অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে অসংখ্য রং বেরঙের ঝিনুক পড়ে থাকে, যেগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বাইক রাইড আমরা করিনি, তবে আপনারা যখন আসবেন চাইলে বাইক রাইড করতে পারেন। আমরা হেঁটে হেঁটেই যতটা সম্ভব বিচটা ঘুরে দেখছিলাম। যদি জোয়ারের সময় আপনারা আসেন তখন এই জায়গাগুলো পুরো জলে ডুবে থাকে, তখন নৌকায় করে আপনাদের মোহনা দেখতে নিয়ে যায়। সেগুলো 100 টাকা পার হেড চার্জ পড়ে। পুরো বিচটাই অসংখ্য লাল কাঁকড়ায় ভরা। পুরো ছোট ছোট গর্তে লাল কাঁকড়াগুলো একটুখানি মুখটা বার করে বসে থাকে, আর যখনই সামনে কেউ যায় তখন তারা গর্তের মধ্যে চলে যায়। এই দেখুন, এই গর্তটার মধ্যেও রয়েছে একটি লাল কাঁকড়া। তালসারিতে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম
আমাদের পরবর্তী গন্তব্য উদয়পুরের দিকে। তালচারি থেকে উদয়পুর খুবই কাছে, যেটা ওই যে বাইকগুলো যাচ্ছিল ওভাবেও যাওয়া যায়। উদয়পুরে আগেও এসেছি, এবারেও এলাম, কিন্তু দেখলাম পরিস্থিতি সেই একই রয়েছে। বিচটা প্রচণ্ড নোংরা। মানুষজন এখানে সমুদ্রের জলে পা ডুবিয়ে খাওয়া দাওয়া করে থাকেন। শুধু খাওয়া দাওয়া নয়, পানীয় পান করে থাকেন। তবে সেইগুলো খাওয়া দাওয়া এবং পান করার পর সমুদ্রের জলেই ফেলে দেওয়া হয়, যেগুলোর জন্য এখানকার হকাররাও একইভাবে দায়ী। প্রশাসনও এই ব্যাপারে কোনো রকম সহযোগিতা করে না, তাই এই বীজটার এইরকম অবস্থা। আমাদের চারপাশের পরিবেশ কিন্তু আমরা যেরকম রাখবো সেরকমই থাকবে। তাই আমাদের চারপাশের পরিবেশ যদি আমরা নোংরা করি, তার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে। এই ব্যাপারে মানুষ যে কবে সচেতন হবেন সেটা আমার জানা নেই। এখানেও এরকম বাইক ভাড়া পাওয়া যায়, তো আপনারা বাইক ভাড়া করে তালচারি থেকে ঘুরে আসতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের হোটেলের দিকে, কারণ এটাই ছিল আমাদের আজকের শেষ গন্তব্য। আপনাদের হাতে সময় থাকলে এখান থেকে বিচিত্রপুরও ঘুরে আসতে পারেন, যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তবে আমাদের হাতে সময় না থাকায় আমরা আর যাইনি। সন্ধেটা দীঘার বিচ মার্কেটে সমুদ্রের ধারে বসেই কাটিয়ে দিয়েছিলাম। দীঘার বিচ মার্কেটটা আরেকবার ঘুরে নিলাম এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিলাম। সন্ধেটা বাকিটা ঘুরে ফিরে রাত্রে খাবারের জন্য আবার গেলাম সেই ভবানী টিফিন সেন্টারে। সেখানে আজকে আমরা নিয়েছিলাম তড়কা রুটি। এখানকার খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দীঘা স্টেশনে। আজকে আমাদের দীঘা থেকে ফেরার পালা। ফেরার সময় আমরা লোকাল ট্রেনে ফিরেছিলাম, তাই টিকিট আর আগে থেকে কাটিনি। সেই দিনই সকালবেলা ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছিলাম। ইউটিএস অ্যাপ থেকে কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন সেটাও আমি আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দেব। স্টেশনে পৌঁছে দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যেটা 5:45-এ দীঘা থেকে ছাড়বে। দীঘা থেকে আসার জন্য সকালে কিন্তু 2টো লোকাল ট্রেন রয়েছে। একটা 5:45-এ, যেটায় আমরা ফিরছি, এবং আরেকটা এর পরেই ছাড়ে, যেটা 6:50-এ। 5:45-এ ট্রেনটা ছাড়ে, সেটা 08136 দীঘা পাঁশকুড়া ইএমইউ প্যাসেঞ্জার হয়ে ছাড়ে, এবং পাঁশকুড়া গিয়ে এই ট্রেনটা পাঁশকুড়া সাঁতরাগাছি লোকাল হয়ে যায়। তাই যারা হাওড়া যাবেন তারা সাঁতরাগাছি থেকে ট্রেন বদল করে নিতে পারেন। দীঘা ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।